জ্বালানির দাম বাড়ানোর পরও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ সারি। রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে বগুড়া পৌরসভা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী যোগ দেবেন নানা কর্মসূচিতে। জুলাই হত্যাযজ্ঞে শামীম ওসমান সহ 12 জনের অভিযোগ গঠনের শুনানি। জয় পলকের মামলার সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা। এবং হামের 24 ঘন্টায় আরও 2 শিশু। বাড়ছে আক্রান্ত রোগীর চাপ, কাল থেকে দেশব্যাপী টিকাদান শুরু। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে ভোক্তাদের দীর্ঘ সারি। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও কমেনি গ্রাহকদের ভোগান্তি। গেল কয়েকদিনের মতো আজও রোববার ভোর থেকে ফিলিং স্টেশনগুলোতে চালকদের ভিড় দেখা যাচ্ছে। আরও জানাচ্ছেন মশিউর রহমান। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি লিটার অকটেন 20 টাকা বেড়ে 140 টাকা, পেট্রোল 19 টাকা বেড়ে 135 টাকা, ডিজেল 15 টাকা বেড়ে 115 টাকা এবং প্রতি লিটার কেরোসিনের দাম 18 টাকা বাড়িয়ে 130 টাকা নির্ধারণ করা হয়। রবিবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। এদিকে এদিন মধ্যরাতেও পাম্পগুলোতে কমেনি যানবাহনের ভিড়। বাস, ট্রাক, প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল চালকদের লক্ষ্য একটাই, পুরনো দামে জ্বালানি সংগ্রহ করা। কিন্তু হতাশ হতে হয় বেশিরভাগ ভোক্তাকে। 3টা সিরিয়াল দিছি, 3 ঘন্টা বন্ধ রাখার পরে 115 টাকা নিতেছে তারা। আমরা এই তেলের ভোগান্তি ভুগতে আছি, কারণ রোডে ভাড়া নাই, কিন্তু পাম্পে আইলে 20 লিটার তেল দিব, 1000 টাকা দাও, 500 টাকা দাও, নাইলে তেল নাই। ওনারা আগের দামে আমাদেরকে দেখ, তাহলে আমাদের পুরানা যে গাড়িগুলো আমরা সিরিয়ালে ছিলাম এগুলো আমরা দিয়ে শেষ করুক, তারপরে নতুন দাম ধরুক ওনারা। রাতেও বেশ কিছু পাম্পে দেখা যায় তেল নেই লেখা সংবলিত নোটিশ। তবে চালকদের দাবি, দাম বাড়ার পর কিছুক্ষণের মধ্যে তেল বিক্রি করে তা আবার রহস্যজনকভাবে বন্ধ করে দেওয়া হয়। গাড়ি লাগাইছি তেলের জন্য, 3-4 ঘন্টা বন্ধ করে রেখে এই তামাশা কথা তেল নাই বহুত গাড়ি পালাই দিয়েছে। আমরা 8টা বাজে সিরিয়াল দিছি, ওনারা এখানে নাটক করে 3 ঘন্টা পাম্পটা বন্ধ রাখছে। এরপরে যখন 11টা বাজছে তখন বলছে আমরা তেল দিতেছি। অভিযোগ অস্বীকার করে পাম্প মালিকরা বলছেন, তাদের হাতে থাকা মজুদ তেল নিয়ম মেনেই বিক্রি করা হচ্ছে। আমি তেল পাইছি, আমার লাইনটা চলছে। আমি যেরকম তারা পারছে দিছে, আমি ওইভাবেই নিছি। আল্লাহ তাআলা আমার গাড়ির লাইনটা ঠিকমতো চলছে। জ্বালানির এই মূল্য বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ার শঙ্কা জনমনে। পরিবহন খরচ সামলানো নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন চালক ও সাধারণ মানুষ। মশিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক খান। এমদাদ, আজ থেকে তো নতুন জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছে, সে দামেই বিক্রি হচ্ছে। তো এই অবস্থায় কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি? জানেন যে গতকালকে রাতে আর কি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, তবে কোনো উন্নতি হয়নি পাম্পগুলোতে। এখনও পাম্পগুলোতে দীর্ঘ লাইন। অনেক ক্রেতা রাতভর অপেক্ষা করেছেন এবং কেউ 8 থেকে 10 ঘন্টা লাইনে দাঁড়িয়েছে। তারপরও তারা চাহিদা মতো তেল পাচ্ছে না। তো অনেকে বলছেন যে যদি সবগুলো পাম্পে তেল একসাথে দেওয়া হয় তাহলে হয়তো তেলের এই সংকটটা কমে যাবে বা মানুষের এই দুর্ভোগটা কমবে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছি। আপনি কি তেল পেয়েছেন? না, এখনো পাইনি, সিরিয়ালে আছে। কতক্ষণ, কয়টার দিকে? সকাল 6টার দিকে আসছি আমি। সকাল 6টা। সকাল 6টায় এসেছেন, এখন প্রায় 1টা বাজে। এখন হ্যাঁ, না পাইনি। অনেকে আছে রাত্রে সিরিয়াল দিচ্ছে গাড়িতে, কালকে রাত্রে সিরিয়াল দিচ্ছে। এখনো মানে তেল তো পাম্পে আসেনি, এখনো গাড়ি আসেনি। গাড়ি আসলে পরে তেল দিবি আমাদের। তেলের মূল্য যে বৃদ্ধি করেছে, এখন তো আপনাদের দুর্ভোগটা কমানোর কথা। এখন কমার কথা। এখন সবগুলো পাম্প যদি একসাথে তেল দেওয়া শুরু করে, হ্যাঁ, তাহলে আমাদের এত দুর্ভোগ পোহাতে হবে না আর কি। সব পাম্প তো একসাথে তেল দিচ্ছে না। সব পাম্প যদি তেল দিত তাহলে আর আজকে আমাদের মানে এত কষ্ট করা লাগতো নাকি। এখন আপনার সব পাম্প যদি সরকারের একটা করে পদক্ষেপ নেয় তাহলে ইনশাল্লাহ সব পাম্প দিলে আর আমাদের দুর্ভোগ থাকবে না। তেলের দাম তো বৃদ্ধি করছে, এক্ষেত্রে আপনার মতামত? আচ্ছা, তেলের দাম বৃদ্ধি করছে, এটার প্রতি আমাদের কোনো সমস্যা নাই।
তেলের দাম বৃদ্ধি করেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে তেল চাই এবং যতগুলো পাম্প বন্ধ আছে সম্পূর্ণ পাম্পগুলা যেন সরকার চালু করে দেওয়া হয়। পাম্পগুলো চালু করলে আমাদের যে সাধারণ যারা তেল কিনতে আসে তাদের আমাদের জন্য ভোগান্তি দিলে হবে না। আমার মতামত হচ্ছে আমরা যেই কারণে এত সিরিয়াল এত করি, আমাদের এটা আসলে বন্ধ করা উচিত, কারণ এখন তেলের দামও বৃদ্ধি করে দিছে। তো আমরা চাই আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ তেল আসুক। অবশ্যই এখানে আমাদের সরকারেরও যথেষ্ট মতামত, যথেষ্ট চেষ্টা করা উচিত। আমরা অবশ্যই অনেক কষ্টের পর আন্দোলন করে আমরা জেনজি জেনারেশনই এই সরকারটাকে গঠন করেছি বা শক্তিশালী করার জন্য প্রেরণা করেছি। তো তারপরও মনে করেন আমাদের ভোগান্তিতে হচ্ছে। আমরা না হয় স্টুডেন্ট, আমাদের স্কুল কলেজ মিট আছে, এখনও অনেক মানুষ আছে যাদের সকাল থেকে অফিস ব্যবসা বাণিজ্য এগুলা বাদ দিয়া তারা এই পাম্পে সিরিয়ালে দাঁড়ায় আছে সকাল 6টা-7টা থেকে। আমি কালকে সারা রাত না ঘুমায় সকাল 5:30 বাজে এই পাম্পে আসছি। তো আমরা সরকারের কাছে এটা আশা করি না, নতুন সরকার নতুন বাংলাদেশ চাই। আমাদের বাংলাদেশটা ডিজিটাল হোক, ফ্যাসিস্টদের আমলে ডিজিটাল ছিল না, কিন্তু এটা সরকারের পক্ষে ঠিক হইতেছে না, ওনাদের যথেষ্ট এটা দেখা উচিত। আমি সরকারের কাছে এটুকুই আশা করি ওনারা শীঘ্রই সব পরিস্থিতি সুস্থ করে দিবে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাল প্রথমবার নিজ জেলা বগুড়া সফরে যাবেন তারেক রহমান। সরকার প্রধানের সফরকে ঘিরে এখন উৎসবের আমেজ পুরো উত্তরাঞ্চলে। সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পৈতৃক ভিটা পরিদর্শন এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। বিস্তারিত রাসেল কবিরের প্রতিবেদনে। একসময় এই শহরেই সাধারণ মানুষের কাতারে মিশেছেন তারেক রহমান। স্মৃতি শহর বগুড়ায় এবার প্রধানমন্ত্রী হিসেবে পা রাখবেন তিনি। 20 এপ্রিল তার এই সফর ঘিরে এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে উত্তরের রাজধানী খ্যাত বগুড়া। আমরা অত্যন্ত উচ্ছ্বসিত এবং খুশি। উনি যখন প্রথম এসেছিলেন দলের প্রধান হিসেবে, আজকে আসছেন প্রধানমন্ত্রী হিসেবে। উনি তো সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব জায়গায় দিবে, কিন্তু আমাদের কি দিল না দিল সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু আমাদের দেখার বিষয় যে আমাদের সন্তান আমাদের বাড়িতে এসে দেখা করবে, আমাদের সাথে কথা বলবে। যে আমাদের ভাই, কারো চাচা, কারো ছেলে সে আসতেছে, তার বাবা, তার মা, তার ভাই এই দেশের জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন। বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে উদ্বোধন ঘোষণা করবেন। আমাদের বগুড়াবাসীর জন্য সুখবর, যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা, সেটি ইনশাল্লাহ 20 তারিখে হতে যাচ্ছে। সফরে পৈতৃক ভিটা পরিদর্শন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পর্ষা সাজিয়েছেন বলে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী। জিয়াউর রহমান গ্রাম হসপিটাল পরিদর্শন করবেন এবং ওই গ্রামের ফ্যামিলি কার্ডের কর্মসূচিটি উনি আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী গৃহকর্তী এবং নারী প্রধানদের মাঝে বিতরণের মাধ্যমে উদ্বোধন করবেন। ওখানে এরপর একটি খাল খননের কর্মসূচি ওখানে রয়েছে, খাল খনন উদ্বোধন করবেন। ঐতিহাসিক আলতাপন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় উনি অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। নিরাপত্তার বেষ্টনী সর্বোচ্চ পর্যায়ে থাকবে, রাষ্ট্রের যেহেতু সর্বোচ্চ ব্যক্তি উনি আসতেছেন, তো সেই হিসাবে আমাদের তরফ থেকে আমাদের বগুড়ার আমাদের যে নিজস্ব ক্যাপাসিটি, এই ক্যাপাসিটিতে ফোর্স তো থাকবেই, পাশাপাশি আমরা অন্য ইউনিট থেকেও পর্যাপ্ত পরিমাণ ফোর্স নিব এই প্রোগ্রামটাকে সফল এবং সাকসেস করার জন্য। চেনা পথঘাট আর স্মৃতির জনপদে প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় করতোয়া পাড়ের লাখো মানুষ। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। 24-এর গণ অভ্যুত্থানকালে নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে হবে এই শুনানি। গেল 19 জানুয়ারি 12 আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এদিকে 24 জুলাই অগস্টে ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের দায়ে হাসিনা পুত্র জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি আজ। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবে বিটিসিএল এর এক কর্মকর্তা। হাম উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় রাজশাহী ও ময়মনসিংহে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশের হাসপাতালেই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। এদিকে আগামীকাল থেকে দেশব্যাপী শুরু হচ্ছে হামের টিকাদান। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন মাহমুদা আক্তার।
হামের প্রাদুর্ভাবের পর থেকে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় রাজশাহীতে। রবিবার সকালেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়েছে। আর হাম সন্দেহে ওই হাসপাতালে নতুন ভর্তি হয় 10 জন। হাম নিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন 132 শিশু। হালকা একটু সুস্থ আছে, আপনার অক্সিজেন দেওয়ার পরে এখন একটু সুস্থ আছে। আপনার থাকা লাগছে, দেখে যে স্যালাইন দিয়েছে, বাধ্য হয়ে আছে আর কি। গেল 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও হামের উপসর্গে মারা গেছে 14 শিশু। সিরাজগঞ্জ জেলায় বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 14 জন। জেলায় হামে আক্রান্ত সংখ্যা 1.5 শতাধিক। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 32 জন। চাঁপাইনবাবগঞ্জে গত 3 মাসে হামে 7 শিশুর মৃত্যু হয়। এদিকে নোয়াখালীতেও উদ্বেগ ছড়াচ্ছে হাম। এর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও কম নয়। সেখানকার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে হামে আক্রান্ত 77 ও ডায়রিয়া নিয়ে ভর্তি আছে 35 জন। অবস্থা এত বেশি ভালো না, দেখতেছি রোগীর সংখ্যাটা বেড়ে যাচ্ছে। হিগের কোনো পরিবর্তন নাই, প্রথমে তো জ্বর হয়েছে, তারপরে এই দেখা দিচ্ছে। দোতলাত ভর্তি করছি, সেখান তো নতুন বেশি জ্বরে না দেয়, এখানে ট্রান্সফার করে ফাটাই দিছে সাইড দিয়ে। আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানান চিকিৎসকরা। আর এর মধ্যে 61 জন এখনো চিকিৎসাধীন আছেন, 212 জন চিকিৎসা সম্পূর্ণ করে আপনার ডিসচার্জ হয়ে গেছেন আর কি। নিশ্চিত হামের রোগী সেভাবে বললে আমাদের টোটাল 8টা। এদিকে হামে বেশি সংক্রমিত এলাকাগুলোতে ইতোমধ্যে টিকাদান শুরু করেছে সরকার। সোমবার থেকে সারা দেশে শুরু হবে এই কার্যক্রম। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, হামের আজকের সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতালে। সকাল থেকে কিন্তু আমি এই হাসপাতালটিতে অবস্থান করেছি এবং সকাল থেকে যে রোগীদের যে চাপ আমি দেখেছি সেটা কিন্তু চোখে পড়ার মতো। এখন আমি কিন্তু ঠিক জরুরি বিভাগের সামনে রয়েছে। এখানে আপনারা যদি একটু দেখাই আপনাকে, দেখতে পাচ্ছেন যে মানুষজন তাদের যে শিশু রয়েছে সেই শিশুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে এবং বিশেষ করে এখানে যারা এসেছে তারা কিন্তু বেশ দূর দূরান্ত থেকে এসেছে। বিশেষ করে ঢাকার বাইরে থেকে কিন্তু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এবং এখানে যেসব রোগীরা এসেছে তারা কিন্তু বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। তো এই যে হামের আক্রান্ত সংখ্যা গেল মাস থেকে যেভাবে সংক্রমিত হচ্ছে অর্থাৎ বাড়ছে, এই বাড়ার কারণে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেসব শিশুরা রয়েছে সেসব শিশুরা কিন্তু দিন দিন কিন্তু এই যে বাংলাদেশ শিশু হাসপাতাল সহ মহাখালী যে সংক্রমণ ব্যাধি হাসপাতাল আছে সেই সব সংক্রমণ ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে এবং এই যে নিম্ন আয়ের মানুষরা যে এখানে আসলে চিকিৎসা নিতে আসছে, এই নিম্ন আয়ের মানুষদের চিকিৎসা নিতে এসে কিন্তু এখানে নানাবিধ সমস্যার সম্মুখীন তারা হচ্ছে এবং এই যে সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই সব সরকারি হাসপাতালগুলোতে যে আইসিইউর যে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা না থাকায় অনেক শিশুকে কিন্তু যে প্রাইভেট যেসব হাসপাতাল রয়েছে সেই সব প্রাইভেট হাসপাতালে ভর্তি করতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা, যে কারণে মূলত যে আর্থিক যে একটা খরচের বিষয় সেই খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই যে ঢাকায় এসে রোগীর স্বজনরা এবং অভিভাবকরা তারা এই যে ঢাকায় অবস্থান করছে এবং এই যে হামের সংক্রমণ, এই হামের সংক্রমণ মূলত একটি দীর্ঘমেয়াদী চিকিৎসার মূলত এখানে যেসব রোগীরা রয়েছে তারা 10 থেকে 15 দিন পর্যন্ত এখানে ভর্তি থাকতে হচ্ছে। দীর্ঘদিন যে এখানে ভর্তি, সেই দীর্ঘদিন ভর্তি থাকার কারণে তাদের মধ্যে আর্থিক যে সংকটের বিষয় সেটি কিন্তু খুব ভালোভাবেই দেখা দিয়েছে। এছাড়া যেসব দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের যারা এখানে এসেছে তাদের যে আয়ের যে উৎস সেই আয়ের উৎসও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি যদি আরেকটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে গত 24 ঘন্টায় মোট 1177 জন রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মোট 13,000-এরও বেশি রোগী কিন্তু এই সারা বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত মোট 144 জন শিশু কিন্তু হামের আক্রান্ত হয়ে মারা গিয়েছে। তো যেদিন এই ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে হামের সংক্রমণের সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ।
গাজীপুরের কাশিমপুরে দিন দিন বাড়ছে জনসংখ্যা ও শিল্প কারখানা। সেই তুলনায় বাড়েনি কাশিমপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর মধ্যে কাশিমপুরের পূর্বাঞ্চল থানা নামাবাজারে স্থানান্তরের সিদ্ধান্তে পশ্চিমাঞ্চলের মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। পশ্চিমাঞ্চলে কলকারখানা ও ঘনবসতি হওয়ায় পশ্চিমাঞ্চলের থানার দাবি জানিয়েছে এলাকাবাসী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আরও একটি থানা স্থাপন করার আশ্বাস দিয়েছেন। মেহেদী হাসানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুর মহানগরীর কাশিমপুরে প্রায় ৬ লাখ মানুষের বসবাস। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কাশিমপুর থানা হস্তান্তরের গুঞ্জন শোনা যাচ্ছে কাশিমপুরের পূর্বাঞ্চলে নামাবাজারে, আর এতে করে কাশিমপুরের পশ্চিমাঞ্চলের সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ভিন্ন মত। কাশিমপুর পশ্চিমাঞ্চলে কলকারখানা বেশি হওয়ায় এ এলাকায় গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগমও বেশি। মাঝে মধ্যেই এই চন্দ্রা নবীনগর মহাসড়কে ঘটে চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা। এছাড়াও রয়েছে বৃহৎ বন বিভাগ, যেখানে মানুষ রাতে আতঙ্কিত থাকে। পূর্ব অঞ্চলে শিল্প কারখানা খুবই কম এবং জনগণের বসবাসও কম। এই থানা যদি পূর্ব অঞ্চলে চলে যায় তাহলে পশ্চিম অঞ্চলে নিরাপত্তার একটা ঝুঁকি হয়ে দাঁড়াবে। কাশিমপুর থানাটা এখন যেখানে আছে এখান থেকে স্থানান্তরিত হয়ে যদি কাশিমপুর নামাবাজারে চলে যায় তাহলে আমাদের এই পশ্চিম অঞ্চলটা একটা অরক্ষিত অবস্থা হয়ে পড়বে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে জিরানি বাজার থেকে মোজার মিলের মাঝামাঝি জায়গায় নতুন একটি থানা স্থাপনের দাবি এলাকাবাসীর। জানমালের নিরাপত্তার জন্য যে থানাটা আমাদের জিরানি বাজার হয়, এখানে যদি নাও হয় আমাদের জন্য একটা ফাঁড়ির ব্যবস্থা করা হয়। আমাদের দাবি আমাদের ১ নং এবং ২ নং ওয়ার্ডের জন্য যদি একটা আলাদা ফাঁড়ি হয় তাহলে আমাদের এই এলাকাটা সুরক্ষিত থাকবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় ৮টি থানা রয়েছে। পরবর্তীতে আরও ১৬টি থানা স্থাপিত হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাজকে বেগবান করা এবং জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে অলরেডি আমরা ৮টা থানার বাইরে গিয়েও ১৬টা থানার প্রস্তাবে কাজ করা হচ্ছে। কাশিমপুরের পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের জানমালের নিরাপত্তা এবং চন্দ্রা নবীনগর মহাসড়কের চুরি, ছিনতাই, ডাকাতি রোধে নতুন একটি থানা স্থাপন হবে, এমনটি প্রত্যাশা এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। এক পাশে বকশীগঞ্জ, অন্য পাশে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলা। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছবির মতো গাঢ় পাহাড় বেষ্টিত লাউচাপড়া বনাঞ্চল। ঘন সবুজ পাহাড়, বনভূমি সবসময় আকৃষ্ট করেছে ভ্রমণ পিপাসুদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর হলেও দীর্ঘ ২ যুগের বেশি সময় ধরে অবহেলায় আজ লাউচাপড়ার জৌলুস অনেকটাই ম্লান। মাহমুদুল হাসান রিয়াদের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বছরের পর বছর ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে রেখেছে জামালপুরের লাউচাপড়ার নৈসর্গিক সৌন্দর্য। সবুজে ঘেরা পাহাড়, বিস্তীর্ণ বনভূমি আর নির্জন পরিবেশের অপরূপ সৌন্দর্য মুহূর্তেই কেড়ে নিতে পারে পর্যটকদের মন। একসময় এই বনাঞ্চলে হাতি, বাঘ, ভাল্লুক, বানর সহ নানা বন্যপ্রাণীর বিচরণ থাকলেও বন সংরক্ষণের অভাব, অব্যবস্থাপনা এবং যথাযথ উদ্যোগ না থাকায় আজ তা প্রায় বিলুপ্ত। যে পিকনিক স্পটিং আছে সেখানে 2001 সালে যেরকম জমজমাট ছিল এখন আর ওই রকমের নাই। গত 17 বছরে এই পর্যন্ত আগের মতো কোনো এই রূপ নাই। এখানে যে জরাজীর্ণ অবস্থায় আছে। আগে লোক আইতো, বেচা কিনাও করতাম, এখন খুব কষ্টে আছি, বেচা কিনাও নাই। বিশুদ্ধ পানির অভাব, অনুন্নত সড়ক ও মানসম্মত খাবারের হোটেলের সংকট এবং শিশুদের জন্য আধুনিক রাইডস না থাকায় দর্শনার্থীদের আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। দর্শনার্থীরা যে একটু ভালো করে ঘুরবে, খাবে, এগুলো কোনো কিছুই ব্যবস্থা ভালো করে নাই। এই ব্যবস্থাগুলো যদি একটু ভালো করে থাকতো তাহলে সবাই ভালো করে একটু ঘুরেও শান্তি পেত। সংস্কার করলে আশা করা যাচ্ছে এখানে আরো বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসবে, তাতে করে আমাদের পর্যটন খাতের অনেক অর্থনৈতিক দিক দিয়ে আমরা সমৃদ্ধ হব। লাউচাপড়ার সৌন্দর্য বৃদ্ধির জন্য চলতি অর্থ বছরে 50 লাখ টাকা বরাদ্দের পাশাপাশি পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য পর্যটন বান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। 50 লাখ টাকা বরাদ্দ আছে আমাদের, আমরা এই বরাদ্দ অনুযায়ী কাজ করব। তো আমার মনে হয় যে যদি ইনভেস্টর এবং জেলা পরিষদের অর্থ হয়, দুটো মিলে আমরা একটা আধুনিক
সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে এটা আমরা লাউচাপড়ায় গড়ে তুলতে পারবো। সমস্যাগুলো দ্রুত সমাধান হলে আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে লাউচাপড়া। এতে যেমন সংরক্ষিত হবে প্রকৃতি, তেমনই বাড়বে রাজস্ব, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পিরোজপুর সদর উপজেলার কুমিরচিরা গ্রাম এখন হলুদ রঙের অপার সৌন্দর্যে ভরে উঠেছে। সেখানে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতার গল্প গড়েছেন অনেক কৃষক। তেল উৎপাদনযোগ্য এই ফসল একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভজনক, অন্যদিকে এর মনোমুগ্ধকর সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। দিগন্তজোড়া হলুদ রঙের সমারোহ, প্রকৃতি সাজিয়েছে অপূর্ব চিত্রপট। পিরোজপুর জেলার শিকদার মল্লিক ইউনিয়নের কুমিরচিরা গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরে উঠেছে। একসময় যেখানে ছিল ধান আর ফসলের একঘেয়েমি, সেখানে এখন নতুন সম্ভাবনার নাম সূর্যমুখী চাষ। গেল বছরের মতো এবারও সূর্যমুখী ফলন ভালো হয়েছে, তবে সঠিক পরিচর্যা ও সহযোগিতা পেলে এই ফসল থেকে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন চাষিরা। গত বছরের ন্যায় এবছরে কিন্তু ভালো চাষ হয়েছে এবং আমরা চাই সরকারি উদ্যোগে আরো ব্যাপক হারে চাষ করতে। সবাই লাভের আশায় করে চাষাবাদ বছর খুবই ভালো হয়েছে। 15,000 টাকা যদি খরচ করি তাহলে আমরা লাভবান সর্বনিম্ন 30,000 টাকা লাভবান হতে পারি খরচ বাদ দিয়ে। যদি সরকারি কোনো অনুদান পেতাম তাহলে কিছুটা ভালো আরো কিছু করতে পারলেও পারতাম আর কি। সূর্যমুখী চাষের আবাদ বাড়াতে 4,600 কৃষককে প্রণোদনা দেওয়ার পাশাপাশি সব ধরনের কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। 4,600 জন কৃষককে প্রণোদনা, সার এবং বীজ আমরা দিয়েছি এবং এখানে 2 থেকে 2.5 টন পার হেক্টর এর ফলন। এবং এই যে সূর্যমুখী চাষাবাদে আমরা কৃষকদেরকে বীজ, সার এবং টেকনিক্যাল পরামর্শ আমরা দিয়ে যাচ্ছি। পিরোজপুর সদর উপজেলার 70 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে, ফলে সোনালী হাসিতে বদলে যাচ্ছে পিরোজপুরের অর্থনৈতিক চিত্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলেই হামলা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানি নৌবাহিনী। এর প্রেক্ষিতে বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করলে আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতু ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী বন্ধের পর ইরানের নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলেই তাতে হামলা করা হবে। যুদ্ধবিরতির মাঝেই তেহরানের এই অবস্থান পাল্টে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আল মান্দাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল ইজ্জি গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করা নিয়ে কঠোর হুমকি দেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা এগোলেও এখনো বড় বাধা রয়ে গেছে। কিছু বিষয়ে সমঝোতা হলেও মূল ইস্যুগুলোতে মতপার্থক্য কাটেনি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এর ফলে দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশি সহ অন্তত 17 অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অভিবাসন প্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 117 কিলোমিটার পশ্চিমে জৌয়ারা উপকূল থেকে গেল কয়েকদিনে মরদেহগুলো উদ্ধার করা হয়। ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের দ্বিতীয় দিন আজ বেলা 11টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএল এর 2025-26 মৌসুমের দলবদল শুরু হয়। এর আগে প্রথম দিন অনলাইন এবং সরাসরি মিলিয়ে 79 জন ক্রিকেটার দলবদল করেছেন। এর মধ্যে দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এবার
ডিপিএল এর প্রতিটি দলের জন্য 25 লাখ টাকা অনুদান বরাদ্দ করেছে বিসিবি। তবে এবার সময়ের অভাবে এ মৌসুমে রেলিগেশন ও সুপার লিগ পর্ব বাতিল হয়েছে। এর ফলে এবার শুধু একক রাউন্ড রবিন ফরম্যাটে লিগ অনুষ্ঠিত হবে। 12 দলের খেলার পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনাম। জ্বালানির দাম বাড়ানোর পরও কমেনি ভোগান্তি, পাম্পে দীর্ঘ সারি, রাত থেকে অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। সিটি কর্পোরেশনে উন্নীত হচ্ছে বগুড়া পৌরসভা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী যোগ দেবেন নানা কর্মসূচিতে। জুলাই হত্যাযজ্ঞে শামীম ওসমান সহ 12 জনের অভিযোগ গঠনের শুনানি, জয় পলকের মামলার সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা। এবং হামে 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্ত রোগীর চাপ। কাল থেকে দেশব্যাপী টিকাদান শুরু। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।